এইবারে আমরা ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স করব। হেডিং দাও ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স। SPRIN work done by spring force। আচ্ছা, এবার দেখো এই ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্সটা একটু বুঝবে, কনসেপ্ট খুবই ইজি। আর এখানে কি কি অ্যাজাম্পশন করবো সেগুলো আমি তোমাদের বলবো। কি করেছি শোনো, সেটা হচ্ছে দেখো এইখানে একটা স্প্রিং আছে, রাইট? কিরকম স্প্রিং আছে দেখো, এর মাস m আর এর লেন্থ l। এই লেন্থটা হচ্ছে ন্যাচারাল লেন্থ। ন্যাচারাল লেন্থ মানে যখন এখানে কোনো তোমার ইলংগেশন বা কম্প্রেশন নেই, এর এই সারফেসে মিউ ইকুয়াল টু 0। কি বললাম? এই সারফেসে মিউ ইকুয়াল টু 0, ঠিক? এবার আমি কি করেছি, এটাকে আমি বলছি ন্যাচারাল লেন্থ। এটা ধরো 0 0, এটা বলছি ন্যাচারাল লেন্থ 0 0। এবার আমি কি করছি শোনো, আমি এই মাসটাকে আর এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কে, আমি এই মাসটাকে টানছি এফ এক্সটার্নাল দিয়ে টানছি। আগে বলো, আমি যদি এফ এক্সটার্নাল দিয়ে না টানতাম তাহলে কি স্প্রিংটা আপনা আপনি ইলংগেট হতো? না। গুড। এইবার আমি এফ এক্সটার্নাল দিয়ে টানছি। কিরকম করে টানছি? স্লোলি স্লোলি, স্লোলি টু দি পাওয়ার স্লোলি। কেন বলতো স্লোলি টু দি পাওয়ার স্লোলি আমি বলছি? তার কারণ খুব আস্তে আস্তে টানছি। ধরো একদিনে 1 সেন্টিমিটার টেনেছি। কি বললাম? একদিনে 1 সেন্টিমিটার টেনেছি। এইটার মানে হচ্ছে আমি এর মধ্যে কোনো ভেলোসিটি অ্যাপিয়ার হতে দিইনি, আর এটার মানে হচ্ছে এর মধ্যে আমি কোনো অ্যাক্সেলারেশনও অ্যাপিয়ার হতে দিইনি। কেন আমি অ্যাক্সেলারেশন অ্যাপিয়ার হতে দিইনি বা ভেলোসিটি অ্যাপিয়ার হতে দিইনি? যদি ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন অ্যাপিয়ার হয়, তাহলে ভেলোসিটি যদি অ্যাপিয়ার হয়, তোমরা আগেই পড়েছো এখানে কাইনেটিক এনার্জি আসবে কি আসবে না? বলো। কিন্তু আমাদের এখানে শুধু পোটেনশিয়াল এনার্জি নিয়ে, মানে পোটেনশিয়াল এনার্জি বা ওয়ার্ক ডান নিয়ে কাজ করব, সেই কারণে খুব স্লোলি স্লোলি করছি। এবার আমি কি করছি শোনো, আমি যদি একে টানি, আমি কিছু দূর টেনেছি, ধরো এইখান থেকে এই অবধি টেনেছি, এইখান থেকে এই অবধি টেনেছি, এক্স অবধি টেনেছি, তাহলে তখন আমার বডিটা এখানে কি, তাই না? এইদিকে আমি এফ এক্সটার্নাল দিচ্ছি। আচ্ছা বলো তো, এইদিকে তখন কত ফোর্স কাজ করবে? স্প্রিং ফোর্স কাজ করবে। আর এখানে যদি ফ্রিকশন 0 হয়, আমি যদি বলি এই বডিটার অ্যাক্সেলারেশন 0, তাহলে বলো তো এফ এস ইজ অলমোস্ট ইকুয়াল টু এফ এক্সটার্নাল। কি? কারণ অ্যাক্সেলারেশন 0 না? সাবাস। আচ্ছা, এবারে যেটা বলবো সেটা শুনবে। তাহলে বলো তো এফ এস টা কি স্প্রিং ফোর্স? হ্যালো, হ্যাঁ। এবার বলো তো এফ এস এর ডিরেকশন এইটা না? দেখো এই যে, আর এফ এক্সটার্নাল এর ডিরেকশন এইটা। এবার বলো তো এফ এস যে স্প্রিং ফোর্স, এর ভ্যালু কি হয়? কে ইনটু এক্স হয়। এবার বলো তো এই কে ইনটু এক্স, এই যে কে ইনটু এক্স, এখানে একটা এক্স টার্ম রয়েছে না? তাহলে বলতো এই ডিসটেন্সটা যদি একটু চেঞ্জ করে, তাহলে এই এক্সটা চেঞ্জ হবে? তাহলে বলতো এই ফোর্সটা কি টাইপের ফোর্স? মানে কনস্ট্যান্ট ফোর্স না ভেরিয়েবল ফোর্স? তাহলে বলতো যদি ভেরিয়েবল ফোর্স হয়, তাহলে আমাকে ভেরিয়েবল ফোর্সের কনসেপ্টেই ওয়ার্ক ডান বার করতে হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? এবারে শোনো, এবার বলতো আমি এই যে ইলংগেট করছি, এই ডিরেকশনে কি এক্স এর ডিরেকশন? ইলংগেট করছি। আর এই ডিরেকশন কি কে এক্স এর ডিরেকশন, মানে ফোর্স এর? তাহলে বলতো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কি একই দিকে না অপোজিট দিকে? ইলংগেশন। তাহলে বলতো ইলংগেশনে এই এক্স আর কে এক্স অপোজিট না সেম ডিরেকশনে? তাহলে বলতো ইলংগেশনে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স পজিটিভ হবে না নেগেটিভ হবে? ওয়ার্ক ডান বাই এফ এ বলো নেগেটিভ হবে? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এই যে এক্সটা আমরা ক্যালকুলেট করেছি এইটা ন্যাচারাল পজিশন থেকে, কি তাই না? তার মানে এই ইলংগেশনটা, দেখো এই ইলংগেশনটা ফ্রম ন্যাচারাল লেন্থ। কি বুঝতে পারছি বলো?
ফ্রম হ্যাঁ। ন্যাচারাল লেন্থ, এই ইলংগেশনটা। আচ্ছা, ইলংগেশন যদি ন্যাচারাল লেন্থ থেকে হয় তাহলে সেখানে আমাদের পজিটিভ হবে না নেগেটিভ হবে? ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, বলো বলো। নেগেটিভ। আচ্ছা, এইবার আমি কি করছি? কম্প্রেশন। এবার তোমরা আমাকে বলবে কম্প্রেশন। বলো তো কম্প্রেশন মানে কি? কম্প্রেশন মানে এই ন্যাচারাল লেন্থ থেকে স্প্রিংটাকে এইভাবে কম্প্রেস করা না, একটু উপরে করছি, কি তাই না বলো? হ্যাঁ। এবার এখানেও আমি ধরলাম এক্স ডিস্টেন্স কম্প্রেস করেছি। এবার তোমরা আমাকে বলবে কম্প্রেশনের সময় এইটা কার ডিরেকশন? এক্স এর। আচ্ছা, যেদিকে এক্স এর ডিরেকশন সেটাই কি এফ এক্সটার্নাল এর ডিরেকশন, মানে যে ফোর্সটা আমি বাইরে থেকে দিচ্ছি? বলো তো কে এক্স এর ডিরেকশন কি অপোজিট দিকে? যদি কে এক্স এর ডিরেকশন অপোজিট হয় তাহলে ডিসপ্লেসমেন্ট আর ফোর্স অপোজিট হলে এখানে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স কত হচ্ছে? নেগেটিভ না পজিটিভ? তাহলে বলো তো ন্যাচারাল লেন্থ থেকে যদি কম্প্রেশন এবং ইলংগেশন দুটোই হয় তাহলে স্প্রিং ফোর্স কত ওয়ার্ক ডান করবে সেটার দুটোই নেগেটিভ হবে না? তোমরা কি বুঝতে পারছো? বলো, তোমরা কি বুঝতে পারছো? গুড, ফাইন। এই অবধি যদি আমরা বুঝে যাই, এরপরে আমি ক্যালকুলেশনে আসছি যে ভ্যালু কত হবে। খুবই ইজি, খুবই ইজি। দেখো, একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। আমি একটু বড় করে করছি তাতে তোমরা বুঝতে পারবে। তার মানে ন্যাচারাল লেন্থ থেকে ওয়ার্ক ডান আমাদের নেগেটিভ আসার কথা, মনে থাকবে? ধরো এটা ন্যাচারাল লেন্থ, ঠিক? আমি এখান থেকে টেনেছি, টেনে টেনে এই অবধি নিয়েছি, ঠিক? এই অবধি। এইটাকে আমি এক্স আই বলছি। আরো টেনে এই অবধি নিয়েছি, এক্স এফ বলছি। তার মানে এইটুকু হচ্ছে এক্স আই আর এইটুকু হচ্ছে এক্স এফ। বুঝে গেছে? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, এবারে শোনো, তাহলে বলতো এটা ন্যাচারাল মানে এক্স আই কিন্তু এই এই পয়েন্ট থেকে 0 পয়েন্ট থেকে আমি মেজার করছি, ঠিক? এবারে শোনো, বলতো এক্স আই থেকে এক্স এফ এ নিয়ে যেতে আমাকে এখানে ইন্টারমিডিয়েট কোনো একটা জায়গায় আসতে হয়েছে না? কি কোনো একটা জায়গায় ইন্টারমিডিয়েট কোনো একটা জায়গায় আসতে হয়েছে কি হয়নি? আমি ধরলাম সেই ডিস্টেন্সটা এক্স, কোনো ডাউট? এবার বলতো সেই ডিস্টেন্সটা যদি এক্স হয় তাহলে এই স্প্রিং ফোর্স এইদিকে কত কাজ করবে? কে এক্স। হ্যালো? এইদিকে কত কাজ করবে? কে এক্স। ঠিক? তার মানে এই এক্সটা আমি কেন ইউজ করছি? এই স্প্রিং ফোর্সটা বার করার জন্য। তারপরেও তো টানছি কি টানছি না? তারপরে আমি টেনে এক্স আই থেকে এক্স এফ অব্দি নিয়ে গেছি। তার মানে তারপরে যদি আমি টানি, মন দিয়ে শুনবে, আমি খুব কম ডিস্টেন্স টেনেছি ডিএক্স। কি টেনেছি না? এই ডিএক্সটা অত্যন্ত কম লেন্থ, কি তাই না? এবার বলো তো এই ডিএক্স এর ডিরেকশন এইদিকে না? কি বলো, ডিএক্স এর ডিরেকশন এইদিকে না? তাহলে বলো তো এই পজিশনে যে স্মল ওয়ার্ক ডানটা হবে বাই স্প্রিং ফোর্স, সেটা কি হবে? সেটা হবে kx ইনটু ডিএক্স, এই যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখানে একটা মাইনাস সাইন হবে কি? কেন বলো কেন? অপোজিট। এক্স আর ডিএক্স এর ডাইরেকশন বাবাস, এই দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 180 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার আমি যদি এইটাকে ইন্টিগ্রেট করি, দেখো আমি যদি এইটাকে ইন্টিগ্রেট করি, বুঝতে পারছো? আমি যদি এইটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমি টোটাল ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স পেয়ে যাবো। এবার আমি এখানে লিমিট কোথা থেকে কোথায় নিয়েছি নেবো বলো তো? ইনিশিয়াল থেকে ফাইনাল। আমি ইনিশিয়ালটা কিন্তু ন্যাচারাল লেন্থ এখনো নিইনি, আগে বলো ইনিশিয়াল থেকে ফাইনাল নেবো কি নেবো না? তার মানে এটা কি হবে? এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত হবে, বলো? এবার বলো কে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স কি হয়? এক্স স্কয়ার বাই 2 হয়। তারপরে লিমিট বসিয়ে দেখো তো এইটা আসে কিনা। লিমিট বসিয়ে দেখো তো এইটা আসে কিনা। স্যার ডিএক্স ডিসপ্লেসমেন্টটা করে আমরা কোথায় আনছি বডিটাকে? সামান্য একটু সরাচ্ছি, সামান্য। আচ্ছা। সামান্য কেন? কারণ আমাকে তো ইনিশিয়াল থেকে ফাইনালে যেতে হবে, যেতে হবে না? এবার আমি কি বলেছি? খুব ধীরে ধীরে এক্সটার্নাল ফোর্স দিয়েছি। তাহলে ওই যে ওইটুকু সময়ে ডিএক্স ডিস্টেন্স যেটুকু আমি ডিসপ্লেসমেন্ট করিয়েছি ওই মাস্টার, সেখানে কোনো ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন কিছুই জেনারেট হয়নি। আমি বলতে পারলাম? আগে বলো এইটা আসছে কিনা। হ্যাঁ। আসছে। এইবার এইটা থেকে আমি তিনটে জিনিস কনক্লুড করতে পারি। কি কি? দেখো, যদি এক্স এফ গ্রেটার দ্যান এক্স আই হয়, যদি এক্স এফ ইকুয়াল টু এক্স আই হয়,
আর যদি এক্স এফ লেস দ্যান এক্স আই হয়, বলো তো এক্স এফ গ্রেটার দ্যান এক্স আই হলে এই ওয়ার্ক ডানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? বলো, নেগেটিভ হবে? হ্যাঁ। আচ্ছা দেখো, করে দেখো না, এক্স এফ টা যদি বড় হয় তাহলে অলরেডি একটা নেগেটিভ আছে, আর ভেতরের কোয়ান্টিটিটা তো বড়ই হবে, তার মানে নেগেটিভ হবে না হোলটা? হ্যাঁ। বলো তো এক্স এফ আর এক্স আই যদি সেম হয় তাহলে ওয়ার্ক ডান? জিরো। আচ্ছা বলো তো এক্স এফ লেস দ্যান এক্স আই? পজিটিভ হবে। পজিটিভ। বুঝতে পারছো? তার মানে বলো তো ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, বা জিরো হতে পারে। কি বললাম? ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। কিন্তু আমি তো একটু আগেই বললাম এখানে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স নেগেটিভ হবে, তাহলে কোথায় ফ্যালাসিটা আসছে? দেখো, আগেরটাতে কনক্লুড করলাম নেগেটিভ হবে, কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি ক্যালকুলেশনে তিনটেই হতে পারে। কোথায় ফ্যালাসিটা আসছে বলতে পারবে? এই জিনিসগুলো লোকজন ধ্যান দেয় না ইয়ার, কিন্তু এগুলো এক্সটার্নাল ফোর্সটা তো মনে রাখছি। না 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 না, আরেকবার বলো। বাইরে অলরেডি মাইনাস সাইনটা বসিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। না 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 না, তো ন্যাচারাল লেন্থের ব্যাপারে কি? শাবাশ। এইখানে দেখো, ইলংগেশন বা কম্প্রেশন ফ্রম ন্যাচারাল লেন্থ করা হয়েছে, ঠিক ন্যাচারাল লেন্থ করা হয়েছে। এবার এইটাতে চলে এসো, এই যে এক্স এফ বা এক্স আই, এক্স এফ বা এক্স আই, এক্স এফ বা এক্স আই, দেখো এই যে এক্স এফ বা এক্স আই, এই যে তিনটে আমি নিয়েছি। এইখানে এক্স আই বা এক্স এফ কোনোটাই কি ন্যাচারাল লেন্থ নেওয়া হয়েছে? না। তাহলে বলো তো, যদি আমি ন্যাচারাল লেন্থ নিই, দেখো যদি আমি ন্যাচারাল লেন্থ নিই, মানে স্প্রিংটার ন্যাচারাল লেন্থ থেকে, তাহলে বলো তো সেখানে এক্স আই জিরো হওয়ার কথা না? আরে ন্যাচারাল লেন্থ মানে ইনিশিয়ালটা জিরো হবে না অলওয়েজ? কারণ আমাকে যদি কম্প্রেশন বা ইলংগেশন করতে হয়, দুটোই কোথা থেকে করতে হবে? ন্যাচারাল লেন্থ থেকে। তাহলে ইনিশিয়ালটা কত হওয়ার কথা? হলো জিরো। ঠিক। এইবার বলো, যদি ইলংগেশন হয় তাহলে আমি বলতে পারি এক্স এফ ইকুয়াল টু প্লাস এক্স। আর যদি কম্প্রেশন হয়, কি হ্যালো, তাহলে বলতো এক্স এফ কি হবে? মাইনাস এক্স হবে। দেখো ন্যাচারাল লেন্থ থেকে, এই যে ন্যাচারাল লেন্থ থেকে যদি ইলংগেশন হয় তাহলে প্লাস এক্স ডান দিকে আসছে, আর যদি কম্প্রেশন হয় তাহলে এক্স আইটা তো এখন আমার ন্যাচারাল লেন্থ, সেখান থেকে পেছন দিকে হবে না? বুঝতে পারছো কি বললাম? ডাউট থাকলে জিজ্ঞাসা করো। স্যার এটা আরেকবার একটু বোঝাবেন? দেখো ন্যাচারাল লেন্থ থেকে ডান দিকে হলে পজিটিভ, বাঁ দিকে হলে নেগেটিভ। ন্যাচারাল লেন্থটাকে যদি আমি এক্স আই ধরি তাহলে ফাইনালটা ডেফিনেটলি ডান দিকে বা বাঁ দিকে হবে। হ্যাঁ। তাহলে বলো তো কোথায় গেল? এই যে ইলংগেশন হলে এক্স এফ প্লাস এক্স হবে, আর কম্প্রেশন হলে এক্স এফ মাইনাস এক্স হবে। হ্যাঁ। এবার বলো তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, এই স্প্রিং ফোর্স, ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, এইটা তো অরিজিনাল এক্সপ্রেশন। এইটা বলো তো এখানে এক্স আই কত এই ন্যাচারাল লেন্থ থেকে হলে, আর এক্স এফ প্লাস এক্স অথবা মাইনাস এক্স। তো দিয়েই করে বলো তো, দেখো তো এটা আসছে কিনা? একই তো আসবে এখানে। হ্যাঁ, কারণ স্কোয়ার তো, দেখো তো এটা আসছে কিনা? মাইনাস কে এক্স স্কোয়ার আসছে? হ্যাঁ। দেখো, বুঝতে পারছো? তাহলে এবার বলো, এবার বলো মাইনাস কে এক্স স্কোয়ার যদি আসে তাহলে এই যে এইখানে মাইনাস আছে, বলো বলো মাইনাস আছে। এইখানে মাইনাস থাকে, তাহলে কোথায় গেল? আমি একটু আগেই বলেছিলাম ফ্রম ন্যাচারাল লেন্থ ইলংগেশন বা কম্প্রেশন হোক, স্প্রিং ফোর্সের ওয়ার্ক ডান নেগেটিভ হবে, নেগেটিভ হবে। হয়েছে? মাথায় ঢুকেছে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স ইকুয়াল টু মাইনাস কে এক্স স্কোয়ার। কিন্তু এর সাথে একটা ট্যাগ জুড়ে আছে, ট্যাগটা কি মনে থাকবে? ফ্রম ন্যাচারাল লেন্থ। এই ট্যাগটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। কি বুঝতে পারছো কি বলছি? এই ট্যাগটা যদি না হয় তাহলে কিন্তু হবে না, তার মানে এটা ফ্রম ন্যাচারাল লেন্থ। কি তাই না? বলো। হ্যাঁ। বুঝতে পারলে? আচ্ছা বলো তো কখন ওয়ার্ক ডানটা পজিটিভ হবে? এটা টেনে রিলিজ করে দিল। ভেরি গুড, ভেরি গুড। আরে বাবা, ওকে টেনে রিলিজ করে দিয়েছি, তার মানে কি এই অবধি টেনেছি তারপরে রিলিজ করে দিয়েছি। যদি রিলিজ করে দিই এখানে চলে আসবে, হ্যাঁ, তখন এইটা আমার এক্স আই, এইটা আমার এক্স এফ, তাহলে এক্স আই বড় হবে না এক্স এফ এর থেকে? বুঝতে পারছো? হ্যাঁ। তখন এইটাই এইটাই ডিসপ্লেসমেন্টের ডিরেকশন, আর এটাই স্প্রিং ফোর্সের ডিরেকশন। দেখো এই দুটো সেম ডিরেকশনে না? বুঝতে পারলে? হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে আমি একটা প্রবলেম করাবো।
এই প্রবলেমটা আমাদের করতে হবে। এই প্রবলেমটা, এটা ক্যালকুলাস লাগবে। একটু ভেবে দেখো তো কিভাবে প্রবলেমটা করা যেতে পারে। একটু ভাবো, তারপরে আমি প্রবলেমটা করছি। খুব ভালো প্রবলেম। ভালো করে পড়ো, প্রবলেমটাতে অনেক কিছু বলেছে। বলো তো এই লাইনটার মানে কি? বলো তো এই লাইনটার মানে কি? কাইনেটিক এনার্জিতে চেঞ্জ নেই, ওয়ার্ক ডান হয়নি। মানে এই লাইনটার মানে খুব স্লোলি টানা হচ্ছে না? হুম। আচ্ছা, এবার আমি প্রবলেমটা একটু করার চেষ্টা করি। ক্যালকুলাস লাগবে এবং বোঝানোর চেষ্টা করি। আমি এই প্রবলেমটা করাচ্ছি তার কারণ এই ধরনের কনসেপ্ট দিয়ে অনেকবার কিন্তু যেই অ্যাডভান্সে কোয়েশ্চেন এসছে, আর এখন যেই মেন্সে এইখান থেকে কোয়েশ্চেন আসে। কি বলেছে শোনো, এইখানে একটা মাস আছে, দেখো এইখানে একটা মাস আছে। এই মাসটাকে এরকম করে আস্তে 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 করে তোলা হচ্ছে। তুলতে তুলতে আমি ধরলাম এইখানে নিয়ে গেছে, রাইট? এবার বলো ফ্রিকশন আছে কি নেই? বলো ফ্রিকশন আছে কি নেই? আছে। আচ্ছা, এবারে শোনো, এই ডিরেকশনে কি কাজ করছে? এমজি। হ্যাঁ, আচ্ছা। এবার এর তো দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই। এবার দেখো আমি কি করলাম, এইটার সাথে আমি ইয়ে করেছি, এই অ্যাঙ্গেলটা থিটা, বুঝবে? এই অ্যাঙ্গেলটা থিটা। এবার একটা জিনিস দেখো, এই ডিরেকশনে টেনশন না, এই যে টানছে না, বলেছে টানছে তো, বলো এই ডিরেকশনে টেনশন, ওকে। আর এই ডিরেকশনে নরমাল। হ্যাঁ, হুম। এবার তোমরা আমাকে বলো, মন দিয়ে শুনবে কি বলছি। বলো তো টেনশন যদি এইদিকে হয়, তাহলে যদি টেনশন এইদিকে হয়, ফ্রিকশন আছে, তাহলে এইদিকে কি ফ্রিকশন কাজ করবে? হ্যাঁ। গুড। এইদিকে ফ্রিকশন কাজ করবে। বলো তো এই ফ্রিকশনের ভ্যালু কি এফ কে হবে? হুম বুঝতে পারছো? হুম। এই ফ্রিকশনের ভ্যালু কি এফ কে হবে? হুম বুঝতে পারছো? হ্যাঁ। ওকে। আচ্ছা, এবার বলো তো এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে না? হুম। তাহলে এইটা কি হবে? এমজি কস থিটা। হ্যাঁ। এটা কি হবে? এমজি। হ্যাঁ। এই অবধি আমাদের কোনো ডাউট নেই। নেক্সট আমি কি বলছি শোনো, বলতো একে খুব স্লোলি কাজ টানা হচ্ছে যাতে অ্যাক্সেলারেশন 0। হুম। তাহলে বলতো আমি যদি এই ডিরেকশন বরাবর ফোর্স ইকুয়েট করি, এই ডিরেকশন বরাবর কি লিখবো? টি মাইনাস এফ কে প্লাস এমজি কস থিটা। এই যে এফ কে আর এমজি কস থিটা, এইটা ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। হুম। অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? 0। আচ্ছা, আবার এফ কে মানে আমরা জানি না মিউ ইনটু এন। হুম। আবার বলতো এন এর ভ্যালু কত? এই এই ডিরেকশন বরাবর কি আমাদের এন এর ভ্যালু পেয়ে যাবো? হুম। তাহলে বলতো এখান থেকে আমার টি কত আসবে? টি কি এইটা আসবে? দেখো তো এমজি কস থিটা প্লাস মিউ সাইন থিটা আসবে। হুম। তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যালো। হ্যাঁ। এইবার শোনো, আমি একে খুব ধীরে ধীরে টানছি। হ্যাঁ। তাহলে বলতো তারপরে যদি আমি সামান্য টানি, এইখানে ডি থিটা ডিসপ্লেসড হবে না? ডি থিটা। হ্যাঁ। আর এর রেডিয়াস যদি আর হয়, তাহলে ভেবে দেখো এই বলটা এইখানে এইখানে, এইটা যদি ডি থিটা হয় আর এইটা যদি আর হয়,
আর ডি থিটা ডিসপ্লেস হবে না, আর ডি থিটা, এবং এই আর ডি থিটা, দেখো এই আর ডি থিটা এটা অলমোস্ট স্ট্রেট লাইন না, বুঝতে পারছো? তার মানে বলো তো তুমি ফোর্স দিয়েছো এইদিকে টি, আর এইদিকে তোমার ডিসপ্লেসমেন্ট রয়েছে আর ডি থিটা, তাহলে আমি তোমাকে যদি বলি স্মল ওয়ার্ক ডান বাই টেনশন কি হবে, টি ইন্টু আর ডি থিটা হবে। হ্যাঁ। এবার আমি এই টি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, দেখো তো এম জি আর কস থিটা প্লাস মিউ সাইন থিটা। এইটা কি কি করলাম, এটা কোন তোমার ওয়ার্ক ডানটা, স্মল ওয়ার্ক ডান। আমি যদি টোটাল ওয়ার্ক ডান চাই বাই দ্য টেনশন, তাহলে ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন হবে। বলতো বডিটা যখন এইখানে ছিল তখন থিটার ভ্যালু 0, হ্যাঁ। যখন একদম এইখানে এসছে তখন থিটার ভ্যালু কত? 90 তার মানে 0 টু পাই বাই 2 আমি বসিয়ে দিতে পারি। এইটাকে যদি তোমরা ক্যালকুলেট করো পাবে 1 প্লাস মিউ, তার মানে ওয়ার্ক ডান বাই টেনশন ইকুয়াল টু এমজিআর। আগে বলো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। হ্যালো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ডি থিটাটা কোথায় যাচ্ছে? ও সরি, লিখতে ভুল করেছি। হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। ডাউট আছে কোনো? না। গুড। ওকে ওকে, যদি ডাউট না থাকে এই প্রবলেমটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম। আচ্ছা বলো তো 1 প্লাস মিউ কি করে এলো? হ্যালো, আরে বাবা এইটাকে ইন্টিগ্রেট করো, করে লিমিট বসাও, দেখবে 1 প্লাস মিউ আসছে। cos থিটাকে ইন্টিগ্রেট করলে sin থিটা হয়, আর sin থিটাকে ইন্টিগ্রেট করলে মাইনাস cos থিটা হয়, এবং তারপরে লিমিট বসালে এটা আসবে। বাট দিস ইজ সাচ এ গুড প্রবলেম। ঠিক, আচ্ছা। তার মানে এখানে আমরা দেখো, এখানে আমরা এতক্ষণ পর্যন্ত ওয়ার্ক ডান ক্যালকুলেট করেছি, বা ওয়ার্ক ডান সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে। সেই ওয়ার্ক ডানটা কার কার জন্য, সেটা ভেরিয়েবল ফোর্সের জন্য হয়েছে এবং কনস্ট্যান্ট ফোর্সের জন্য হয়েছে। এই যে লাস্টের যে প্রবলেমটা করালাম সেটা ভেরিয়েবল ফোর্সের জন্য। কেন বলতো, এখানে টিটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। কেন? থিটা ভ্যারি করলে টি ভ্যারি করবে, সেই কারণে এটা ভেরিয়েবল ফোর্সের একটা প্রবলেম। নেক্সট আমরা ওয়ার্ক ডান আর ফোর্সের মধ্যে একটা রিলেশন দেখব। দেখো ওয়ার্ক ডান আর ফোর্সের মধ্যে একটা রিলেশন দেখব, সেই রিলেশন থেকে আমরা ফোর্সটাকে দুটো ভাগে ভাগ করার চেষ্টা করব। তো নেক্সট যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব তার নাম কনজারভেটিভ অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ কি করছি শোনো, প্রথম একটা এক্সাম্পল নিই, মন দিয়ে শোনো। ধরো এইরকম একটা গ্রাউন্ড লেভেল আছে, এখানে একটা মাস আছে এম। এই এমটাকে আমি এইখান থেকে, এইটার হাইট হচ্ছে এইচ। দেখো আমি এই হাইট পর্যন্ত 1 2 3 এই তিনটে পাথে নিয়ে গেছি। কি বললাম, কি বললাম? এই তোমার মাসটাকে আমি 1 2 3 এই তিনটে পাথে নিয়ে গেছি। আমাকে এই তিনটে পাথে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলেছে। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, মানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, 1 নাম্বার পাথ, 2 নাম্বার পাথ, 3 নাম্বার পাথ। এই তিনটে পাথে আমাকে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ক্যালকুলেট করতে বলেছে। এবার আমি কি করছি শোনো, আমি কি বলেছি, ফোর্স ইনটু, কি বলেছি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। কি বললাম? ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। ঠিক, হ্যালো, ঠিক। তাহলে তোমরা আমাকে বলো তো, এইখানে গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, আর তাহলে নিচের দিকে যদি কাজ করে তাহলে আমাকে এই ডিরেকশনটা নিয়ে কাজ কারবার করতে হবে না? কি অ্যালং দ্য ডাইরেকশন অফ ফোর্স? তাহলে এটা ওয়াই অ্যাক্সিস ডিরেকশন না এক্স অ্যাক্সিস ডিরেকশন?
বলো তো 1 নাম্বার পাথে ডিসপ্লেসমেন্ট কত? 1 নাম্বার এই ওয়াই অ্যাক্সিস ডিরেকশনে 1 নাম্বার পথে এইচ কি উপরের দিকে না? হ্যালো, 2 নাম্বার পাথে উপরের দিকে এইচ, 3 নাম্বার পথে উপরের দিকে এইচ। কেন? আরে বাবা, এ নাচতে নাচতেই যাক আর লাফাতে লাফাতেই যাক, ডিসপ্লেসমেন্টটা তো একই হবে, হবে কি হবে না? তাহলে বলো তো তিনটের জন্যই যদি ফোর্স এক থাকে, ডিসপ্লেসমেন্ট এক থাকে, তাহলে তিনটের জন্যই ওয়ার্ক ডান কি হবে? মাইনাস এমজিএইচ। হ্যাঁ। কেন বলো তো মাইনাস? অপোজিট। দেখো এমজি নিচের দিকে আর এইচ উপরের দিকে, দুজনের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, cos 180 ডিগ্রি মানে -1। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ। তাহলে বলো তো এখানে তিনটে পাথেই আমার ওয়ার্ক ডান সেম? বলো তিনটে পাথেই ওয়ার্ক ডান সেম? হ্যাঁ। ওকে, এটা আমরা একটা এক্সাম্পল পেলাম। নেক্সট এক্সাম্পলটা দেখো, নেক্সট এক্সাম্পলটা দেখো। নেক্সট এক্সাম্পলটা দেখো, একটা টেবিল, এই টেবিলের এই একটা পয়েন্ট এ, এই একটা পয়েন্ট বি, রাইট? এবার দেখো এই এ থেকে বি পর্যন্ত, যেমন এখানে আমি এ বলছি, এটা বি বলছি, ওই আগের মতো। এই টেবিলে ফ্রিকশন আছে। আমি কি করেছি, একটা পার্টিকেলকে, এম মাসের একটা পার্টিকেলকে 1 2 3 তিনটে পাথে, দেখো তিনটে পাথে আমি এ থেকে বি পর্যন্ত নিয়ে এসেছি, তিনটে পাথে। এবার আমাকে যদি ক্যালকুলেট করতে বলে বা বলতে বলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স ইন পাথ 1, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স ইন পাথ 2, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স ইন পাথ 3, এইটা যদি আমাকে ক্যালকুলেট করতে বলে, এই তিনটে কি ইকুয়াল? কোনো আইডিয়া আছে? না, অনেক কম। কেন? স্যার ফোর্সটা ফ্রিকশন তো ফোর্সটা আসল ফোর্সের অপোজিট ডাইরেকশন হবে। বুঝলাম না। আচ্ছা দেখো, এইখানে ধরো একটা পার্টিকেলকে যদি আমি এইদিকে, আমাকে এফ এক্সটার্নাল দিতে হবে, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা উল্টো দিকে না? তাহলে আমি ধরলাম এখানে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এফ কে, ইনফ্যাক্ট এফ কে 1, ঠিক? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। এবার বলো তো আমি এইখানে যদি একটা সামান্য ডিসপ্লেসমেন্ট বলি ডিএক্স, ডিএস1, তাহলে বলতো এইখান থেকে এইটুকু যদি সরাই, এই যে সামান্য এইখান থেকে এইটুকু যদি সরাই, তাহলে বলতো আমার ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স কি হবে? ডিএস1 ইন্টু এফ কে 1। দেখো তো, ঠিক তার পরেরটাতে যদি আমি ডিএস2 এর কথা বলি, ডিএস2 এর কথা বলি, কি বললাম? পরেরটাতেও যদি আমি ডিএস2 এর কথা বলি, তাহলে আমি কি লিখবো? ডিএস2 ইন্টু এফ কে 2। এবার বলো তো এফ কে এটা কি? কাইনেটিক ফ্রিকশন। কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। কাইনেটিক ফ্রিকশন কনস্ট্যান্ট হয়। হ্যালো, কাইনেটিক ফ্রিকশন কনস্ট্যান্ট হয় মিউ কে ইনটু এন। তাহলে কি এটা যদি আমি 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 এফ কে টাকে কনস্ট্যান্ট নিয়ে নিই, তাহলে বলো তো ডিএস1 প্লাস ডিএস2 প্লাস ডিএস3 এটা আসবে? হ্যাঁ। এবার বলো তো এই যে ডিএস 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 ডিএস, এই সবগুলোকে যদি আমি অ্যাড করি, তাহলে বেসিক্যালি আমি এইখান থেকে এই পর্যন্ত এই লেন্থটা পাই না? দেখো ডিএস ডিএস করে অ্যাড করছি, এইটুকু 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 এইটুকু, এই লেন্থটা পাই না? তার মানে বলতো তার মানে কি এফ কে যদি কনস্ট্যান্ট থাকে, তার মানে এই ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স এই টোটাল লেন্থের উপর ডিপেন্ড করবে। তাহলে বলতো 1 2 3 এই তিনটেতে লেন্থ গুলো কি ডিফারেন্ট? তাহলে বলতো ওয়ার্ক ডান গুলো ডিফারেন্ট কিনা? শাবাশ, তাহলে আমি এইগুলোকে আনইকুয়াল সাইন দেব। হ্যাঁ, বুঝতে পারছো? বলো আনইকুয়াল সাইন দেব, বুঝতে পারছো? গুড গুড। আচ্ছা, এইবারে কি বলছি শোনো, এইবারে কি বলছি শোনো। তাহলে একটা জিনিস কি বুঝতে পেরেছো? ফ্রিকশনাল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা আর গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা, এই দুটো ওয়ার্ক ডান কি পাথের উপর ডিপেন্ড করে কি করে না? বলো। আচ্ছা, মানে মন দিয়ে শোনো, আমি যদি বলি ওয়ার্ক ডান, এইটা পাথ ইন্ডিপেন্ডেন্ট, আর এইটা পাথ ডিপেন্ডেন্ট। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। দেখো, একটা হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে পাথ ডিপেন্ডেন্ট। কোনটাই বলো তো পাথ ইন্ডিপেন্ডেন্ট? গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, আর পাথ ডিপেন্ডেন্ট? ফ্রিকশনাল।
তাহলে এই দুটো ফোর্সের মধ্যে একটা ডিফারেন্স আমরা কি পেলাম? তো এই ওয়ার্ক ডানটা পাথ ডিপেন্ডেন্সি না পাথ ইন্ডিপেন্ডেন্সি, তার উপর বেস করে আমরা দেখো, তার উপর বেস করে আমরা কি করি বলতো? ফোর্সটাকে কেন গ্র্যাভিটেশনাল বা ফ্রিকশনাল এগুলো ফোর্স না, একে আমরা কনজারভেটিভ আর নন কনজারভেটিভ ওয়েতে ডিভাইড করি। তাহলে এইটাকে আমি বলছি কনজারভেটিভ, এইটাকে আমি বলছি নন কনজারভেটিভ। তার মানে বলতো কনজারভেটিভ কোন ফোর্সটা? গ্র্যাভিটেশন। আচ্ছা, আমরা আস্তে আস্তে দেখব গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কনজারভেটিভ। তোমরা এরপরে যখন আরো হায়ার স্টাডিতে যাবে তখন এটাকে বলবে কনজারভেটিভ ফোর্স ফিল্ড, মানে ওই ফোর্সটাকে একটু পাকামো মেরে ফিল্ড বলে ডিনোট করবে, অ্যাকচুয়ালি জিনিসটা একই। তাহলে বলো তো গ্র্যাভিটেশনাল ফোর্স কনজারভেটিভ? ইয়েস। আচ্ছা, এরপরে আমরা এই ইলাস্টিক ফোর্স মানে কোনটা বলো তো? স্প্রিং ফোর্স, এইটাও কনজারভেটিভ। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এইটাও কনজারভেটিভ। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স 12 গিয়ে পড়বো, রাইট? আর বাকি দুটো এখন পড়বো, ঠিক? আচ্ছা আচ্ছা, এইবার এইখানে নন কনজারভেটিভ ফোর্সের কি হবে? ফ্রিকশনাল ফোর্স, কি তাই না? হ্যাঁ। দেখো, যে কোনো ডিসিপেটিভ ফোর্স নন কনজারভেটিভ ফোর্স, যে কোনো ডিসিপেটিভ ফোর্স কাকে বলতে কি বোঝায় বলতো? ডিসিপেটিভ ফোর্স বলতে কি বোঝায় বলতো? যে ফোর্সগুলো, দেখো ডিসিপেটিভ ফোর্স বলতে বোঝায় যে ফোর্সগুলো আমাদের মোশনকে অপোজ করে, যেমন এয়ার ড্র্যাগ বা এয়ার রেজিস্ট্যান্স, এইটা আমাদের মোশনকে অপোজ করে না? এয়ার ড্র্যাগ বা এয়ার রেজিস্ট্যান্স, তাহলে সেটা একটা কি ফোর্স বলো? ডিসিপেটিভ নন কনজারভেটিভ। শাবাশ। এবার তাহলে আমরা বেসিক্যালি এইটাকে পাথ ডিপেন্ডেন্সি আর পাথ ইন্ডিপেন্ডেন্সি এইটার উপর বেস করে আমরা দুটোকে ডিভাইড করেছি না? এবার ডেফিনেশন ওয়াইজ দেখো খুব ইজি, আমি একটা বডিকে এ থেকে বি তে 3টে পাথে নিয়ে গেছি, পাথ 1, পাথ 2, পাথ 3। তাহলে দেখো, ফার্স্ট যদি ওয়ার্ক ডান টু এ বি on path 1 equal to work done to AB path 2 equal to work done to AB path 3, এই তিনটে সেম হয়, তাহলে ওটা কি টাইপের ফোর্স বলো? কনজারভেটিভ ফোর্স। আমি কি বোঝাতে পারছি তোমাদের? হ্যালো? আচ্ছা, সেকেন্ড, আমি ধরো একটা পার্টিকেলকে এ থেকে বি তে নিয়ে গেছি, আবার বি থেকে এ তে নিয়ে এসেছি, তাহলে যদি কনজারভেটিভ হয় তাহলে a to b প্লাস ওয়ার্ক ডান b to a ইকুয়াল টু 0 হবে। এই দুটো হচ্ছে কনজারভেটিভের ডেফিনেশন। তাহলে বলো তো নন কনজারভেটিভে কি হবে? এই সেম জিনিসগুলো শুধু আনইকুয়াল সাইন হয়ে যাবে না? ভেবে বলো। হ্যাঁ। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। কম্পারেটিভলি ইজি টপিক এই টপিকটা, আর কনজারভেটিভ নন কনজারভেটিভ তো ইজি বটেই। আচ্ছা, এবার এই কনজারভেটিভ আর নন কনজারভেটিভ না আমাদের প্রুফ করতে দেয় যে কোনো একটা কি বলে ফোর্স কোনো একটা সিচুয়েশনে সেই ফোর্সটা কনজারভেটিভ না নন কনজারভেটিভ। তো আমি তোমাদের 4 থেকে 5টা প্রবলেম করাবো, এই প্রবলেমের উপরেই তোমাদের পুরো কনজারভেটিভ আর নন কনজারভেটিভের পুরো কনসেপ্টটাই মানে লাই করে আছে, পুরো কনসেপ্টটাই। ওকে, আচ্ছা কি বলছি শোনো। একটা পার্টিকেলকে দেখো, একটা পার্টিকেলকে 0 0 এ থেকে বি তে নিয়ে যাওয়া হয়েছে 2 4। একটা পার্টিকেলকে এ থেকে বি তে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক? আগে আমি প্রবলেমগুলো করিয়ে নিই, ঠিক আছে? তারপরে আমি তোমাদের মানে কি বলে কনক্লুশন করছি। এবার শোনো, একটা পার্টিকেলকে এ থেকে বি তে না নিয়ে যাওয়া হয়েছে 0 0 থেকে 2 4। এইখানে যে নিয়ে যাওয়া হয়েছে, এইখানে দেখো
প্রথমে দুটো ধরনের ফোর্স কাজ করছে সিস্টেমটাতে, সেটা হচ্ছে এফ টু আই ক্যাপ প্লাস টু আই ক্যাপ প্লাস 3j ক্যাপ। দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। আর সেকেন্ড এই একই সিস্টেমে আরেকটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে x স্কয়ার i ক্যাপ প্লাস yj ক্যাপ। এই দুটো কাজ করছে, ঠিক? তোমরা আমাকে এই দুটো ফোর্সের জন্য ওয়ার্ক ডান বলতে পারবে? জাস্ট 1 মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি বলি ওটা ঠিক হয়ে গেছে। আপনার ৯,০০০ টাকাই দিতে হবে। আমাদের রত্নাদি একটু ভুল করেছিলেন। ঠিক আছে? উনি একটা ক্যালকুলেশন আমি ওনাকে বলে দিয়েছি ক্যালকুলেশনটা। একদম এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। তো রত্নাদি ওটা ভেবেছিলেন যে কেমিস্ট্রিটা ফাইন। কারণ আমাদের আরেকটা ব্যাচ আছে সেইটার কথা ভেবেছিলেন। ঠিক আছে? একদম, একদম, একদম। একদম, 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 একদম। ওকে? ঠিক আছে। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। খারাপ করছে না, খারাপ করছে না। ঠিক আছে? কিন্তু ওকে কিন্তু আমাদের সেন্টারে গিয়ে এক্সাম গুলো দিতে হবে। একদম, একদম, একদম। আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ঠিক, ঠিক, ঠিক। একদম, একদম। আমি বলব, আমি বলব। ওকে? ঠিক। হ্যাঁ। হ্যালো। আচ্ছা, ফার্স্ট এর প্রবলেমটা দেখো। সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ডট ডিএস ইন্টিগ্রেশন, এফ মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এর সাথে ডট প্রোডাক্ট dxi ক্যাপ প্লাস dyj ক্যাপ ইন্টিগ্রেশন। ঠিক? হ্যালো। হ্যাঁ, এবার বলো তো এইটা করলে আমার কি আসে? ইন্টিগ্রেশন 2dx প্লাস ইন্টিগ্রেশন 3dy। হ্যাঁ, 0 থেকে 2, 0 থেকে 4, রাইট? এটা ক্যালকুলেট করলে আসে 16 জুল। হ্যাঁ, মনে থাকবে? আচ্ছা, আমি এইখানে যে প্রবলেম গুলো করব না, এইগুলো সব তোমার কনজারভেটিভ ফোর্স দিয়ে, মানে যে ফোর্স গুলো নেবো সেটা কনজারভেটিভ, রাইট? যে ফোর্স গুলো নেবো সেটা কনজারভেটিভ। দেখো, তার মধ্যে আমি প্রথম যে জিনিসটা করলাম সেটা দেখো। বলো তো এখানে 2 আর 3, এই যে 2 আর 3, দেখো 2 আর 3 এইটা কনস্ট্যান্ট না? তাহলে এই ফোর্স এফটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? হ্যাঁ। তাহলে যদি ফোর্স কনস্ট্যান্ট হয়, তাহলে যদি কোনো ফোর্স কনস্ট্যান্ট হয়, তাহলে সেই ফোর্সের জন্য সেই ফোর্সটা কনজারভেটিভ হয়। যেমন এই যে এমজি, বলতো কনস্ট্যান্ট ছিল কি কনস্ট্যান্ট ছিল না তিনটে পাথেই? কনস্ট্যান্ট। বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ। তাহলে এই এমজিটা যদি কোনো কনস্ট্যান্ট ফোর্স হয়, তাহলে সেটা কি কনজারভেটিভ না নন কনজারভেটিভ? কনজারভেটিভ। এবার তোমরা আমাকে একটা কথা বলবে, দাদা এখানে তো এফ কেও তো কনস্ট্যান্ট ছিল, তাহলে এটা কেন কনজারভেটিভ হলো না? এই যে এফ কে, অ্যাকচুয়ালি এফ কে, বলো বলো বলো। ডিসপ্লেসমেন্টটা তো আলাদা। না না না, ডিসপ্লেসমেন্টের জন্য না। দেখো এই যে এফ কে, বলো তো এই পজিশনে এফ কে আর এই পজিশনে এফ কে, ম্যাগনিটিউড সেম কিন্তু ডিরেকশন উল্টো না? এইখানে এইটা, এইখানে এইটা ট্যানজেন্ট বরাবর। তাহলে কি এই এফ কেটা কনস্ট্যান্ট ফোর্স? ম্যাগনিটিউড কনস্ট্যান্ট কিন্তু কনস্ট্যান্ট ফোর্স, ঠিক? তাহলে যদি কনস্ট্যান্ট কোনো ফোর্স হয়, তাহলে তার জন্য যে ওয়ার্ক ডানটা বা সেইটা আমাদের কনজারভেটিভ ফোর্স হয়। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, সেকেন্ডটা কিভাবে করব ওয়ার্ক ডানটা? সেম ভাবে দেখো,
x স্কোয়ার dx ইন্টিগ্রেশন প্লাস y dy ইন্টিগ্রেশন 0 to 2 0 to 4, তাই না? হ্যালো, হ্যাঁ। ঠিক। এবার বলো তো এইটা ইন্টিগ্রেট করা যাবে কি যাবে না? অ্যাবসলিউটলি যাবে, কারণ যাবে। এখানেও x আর এখানেও হ্যাঁ। তোমার x, ঠিক। হ্যাঁ। এটা ক্যালকুলেট করে দেখো তো 32/3 আসছে কিনা। হ্যাঁ। আসছে। হুম, হুম। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের এইখানেও যেটা নেওয়া হয়েছে সেটাও কনজারভেটিভ। কেন কনজারভেটিভে? আমি দেখো একদম একটা অ্যাকিউরেটলি একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। দেখো এইখানে কত পেয়েছিলাম 16 জুল, এইখানেও আমি অ্যাকিউরেটলি একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। এবার আমি কি বলছি শোনো, এটা ইম্পর্টেন্ট। এই যে আই কোন অ্যাক্সিস বরাবর হয়? আই ক্যাপ এক্স অ্যাক্সিস বরাবর, আর এইখানে কি এক্স আছে? হুম। হ্যাঁ। আচ্ছা, ওয়াই এই যে জে কোন অ্যাক্সিস বরাবর হয়? y axis আর এখানে কি ওয়াই আছে? হ্যাঁ। তাহলে বলো তো আই এর সাথে যদি এক্স থাকে আর জে এর সাথে যদি ওয়াই থাকে, তাহলে আমি আরামসে ইন্টিগ্রেশনটা করতে পারবো কিনা? পারবো না? হ্যাঁ। এই ইন্টিগ্রেশনটা করতে আমার অন্য কোনো কিছুর সাহায্য লাগবে? না। লাগবে না। দেখো এই ইন্টিগ্রেশনটা করতে আমার অন্য কোনো কিছুর সাহায্য লাগবে না। তাহলে এইটা কনজারভেটিভ ফোর্স। তোমরা বুঝতে পারলে? এই যে এফ এক্স স্কোয়ার, তাহলে আই এর সাথে যদি এক্স থাকে আর এক্স এর কোনো ফাংশন আর জে এর সাথে যদি ওয়াই এর কোনো ফাংশন থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো বলো? কনজারভেটিভ ফোর্স। তোমরা কি বুঝতে পারলে বন্ধুরা? হ্যাঁ। আচ্ছা, এইবারে শোনো, বলো তো এফ ইকুয়াল টু 2y i ক্যাপ। দেখো এফ ইকুয়াল টু 2y i ক্যাপ, বলো তো এইটা কনজারভেটিভ না নন কনজারভেটিভ? non কেন conservative. কেন? y এর সাথে x axis এর ভেরি গুড, ভেরি গুড। দেখো y এর সাথে i এর সাথে y আছে, তার মানে আমার কি হয়? ওয়ার্ক ডান যদি বলি তাহলে কি হয় বলতো? 2y dx হবে না ইন্টিগ্রেশন? হ্যাঁ। হবে কি হবে না? কি 2y dx হবে না? হ্যাঁ। যদি আমি হ্যাঁ। i ক্যাপ আর i ক্যাপ ইয়ে করি, তাহলে ভেবে দেখো এইখানে হচ্ছে ভেরিয়েবলটা dx এর আর এইখানে ভেরিয়েবলটা y, তাহলে এটাকে ইন্টিগ্রেট করা যাবে? হ্যাঁ। যদি এটাকে ইন্টিগ্রেট করা না যায় তাহলে ভেবে দেখো আমার আরেকটা রিলেশন লাগবে না? কিরকম? ধরো এখানে বলে দিয়েছে x আর y, ঠিক। দেখো তুমি এইখান থেকে এইখানে গেছো, এইটা একটা পাথ আর এইটা একটা পাথ, কথার কথা। দেখো এইটার তোমার ইকুয়েশন y ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 3, আর এইটার ইকুয়েশন হয়তো y ইকুয়াল টু সাম 9x স্কোয়ার মাইনাস 3, এরকম কিছু একটা। মানে আমি বলতে চাইছি 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টে যদি আমি দুটো পাথে যাই, দুটো পাথের ইকুয়েশন ডিফারেন্ট হবে কি হবে না? হবে। হবে। এবার দেখো আমি যদি এই ওয়াইটা এখানে বসাই, হুম। তাহলে আমি পুরো একটা এরকম পেয়ে যাবো না? ইন্টিগ্রেশন 2x স্কোয়ার প্লাস 3 ইন্টু dx, পাবো কি পাবো না? হ্যাঁ। যদি এইটা পাই, এইটাকে আমি ইন্টিগ্রেট করতে পারবো? হ্যাঁ। পারবো। হ্যাঁ। তাহলে আবার এইটাকেও তো ইন্টিগ্রেট করতে পারবো সেম ভাবে। হ্যাঁ। ইন্টিগ্রেশন 2 9x স্কোয়ার মাইনাস 3 ইন্টু dx করতে পারবো কি পারবো না? হ্যাঁ। বলো তো এই দুটো ইকুয়াল হবে কিনা? না, আনইকুয়াল হবে। তার মানে একটা জিনিস শোনো, এই প্রবলেমটা যদি আমাকে করতে হয় তাহলে আমাকে y এর সাথে x এর একটা রিলেশন দিতে হবে কি হবে না? হবে। যদি সেই রিলেশনটা দিতে হয় তাহলে সেই রিলেশনটা পাথ ডিপেন্ডেন্ট না? কোন পাথে হ্যাঁ। গেছে হ্যাঁ। তারই তো রিলেশন। তাহলে হ্যাঁ। বলো তো যদি i এর সাথে y বা x এর সাথে মানে j এর সাথে x এগুলো থাকে, তাহলে সেটা কি কনজারভেটিভ না নন কনজারভেটিভ? conservative. তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ। আবার বলছি, তোমাদের আমি যতটুকু দরকার তার থেকে অনেক বেশি করাচ্ছি। এসব জিজ্ঞাসা করবে না, কিন্তু যদি জিজ্ঞাসা করে তাহলে শর্ট কোয়েশ্চেন দিতে পারে। ও তোমাদের তখন শর্ট কোয়েশ্চেনই সব। শর্ট কোয়েশ্চেন দিতে পারে, কিন্তু শর্ট কোয়েশ্চেন তুমি দেখেই বলে দিতে পারবে কি। আবার বলছি, কোনো জিনিস আমি আনটাচ রাখবো না, ডোন্ট ওয়ারি। তোমরা কি বুঝতে পেরেছো এই কনসেপ্টটা? তাহলে আমরা এখনো পর্যন্ত কনজারভেটিভ কি কি দেখলাম? একটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, আর একটা হচ্ছে i এর সাথে x আর y j এর সাথে, বলো j এর সাথে y এর কোনো ফাংশন থাকবে, তাহলে সেটা কনজারভেটিভ হবে। আচ্ছা বলো তো এইটা কনজারভেটিভ কিনা? Conservative. কেন? X এর সাথে i এর সাথে x আছে, j এর সাথে y আছে, ঠিক। কনজারভেটিভ কি কনজারভেটিভ না? কনজারভেটিভ, রাইট? মনে থাকবে? হ্যালো। আচ্ছা, আর একটা হয়, সেটা আমি তোমাদের করাচ্ছি না, সেইটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সেখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ফান্ডা লাগে, কিন্তু ওটা দরকার নেই ডিয়ার, ওটা অনেক হাই স্ট্যান্ডার্ড। ওই 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 জিনিস কোনোদিন দেয়নি, দেবেও না। ওই জিনিস কোনোদিন দেয়নি, দেবেও না। কিন্তু
এই যে তিন রকম ফোর্সের কথা, দু রকম ফোর্সের কথা আমি বললাম, কনস্ট্যান্ট ফোর্স আর এক্স এর সাথে আই আর ওয়াই এর সাথে জে, এইটা যদি থাকে তাহলেই সেটা কনজারভেটিভ হয়। আগে বলো তোমরা আমার এই প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। ঠিক। আচ্ছা, এইবার আমি দুটো প্রবলেম তোমাদের করাবো। দুটো প্রবলেম তোমাদের করাবো। প্রথমে এই প্রবলেমটা করো। একটু ট্রাই করো, তারপরে আমি পরের প্রবলেমটা করাবো। দাঁড়াও 1 মিনিট, পরেরটা ইয়ে করে নিই। এই দুটো প্রবলেম হচ্ছে কনজারভেটিভ ফোর্সের উপরে, একদম আগে এই প্রবলেমটা করো। একটু ফাস্ট। এই যে -200 জুল। হ্যাঁ, আরেকবার বলো। -200 জুল। হ্যাঁ। সাবাস। আচ্ছা, এই প্রবলেমটা দেখো। এখানে কি ফোর্স কাজ করছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এই যে এক্স ওয়াই যে প্লেনটা না, এইটা তোমার ভার্টিক্যাল প্লেন। কি বললাম? এই এক্স ওয়াই যে প্লেনটা না, দেখো এটা ভার্টিক্যাল প্লেন। বুঝতে পারছো? হ্যালো হ্যালো। হ্যাঁ। আচ্ছা, এবার কি বলছি শোনো। এবার কি বলছি শোনো। সেটা হচ্ছে, দেখো ওএসি, ওবিসি আর ওসি। ওবিসি, ওএসি আর এসি। এবার শোনো, বলো তো ওবিসি পাথে, ওবিসি পাথে ও থেকে বি নিচের দিকে কাজ করছে এমজি কত? 40 না? এই যে 4 কেজি ইন্টু 10। আর ডিসপ্লেসমেন্ট কত বলো তো উপর দিকে? দেখি, হ্যালো, বলো তো ডিসপ্লেসমেন্ট কত উপর দিকে? বলো। 5 না? +5 আর এটা -40, তার মানে ওয়ার্ক ডান কি -200? বলো -200। এইটা কোথায়? ও থেকে বি পর্যন্ত। তারপর বলো তো বি থেকে সি কি হবে? আচ্ছা, বি থেকে সি, এমজি নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট ডান দিকে, এদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। হুম, তাহলে বি থেকে সি কি 0? হ্যাঁ। তাহলে ও বি সি কি -200? হ্যাঁ। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, বলো তো ও এ সি কি হবে? ও এ কত? ও এ, ও এ 0 কেন? আরে নিচের দিকে এমজি,
হুম। আর এইদিকে ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি cos 90 0। আচ্ছা বলো তো এসি কি হবে? আচ্ছা এসি ওর তো নিচের দিকে 40 আর ওপর দিকে +5, হুম। তার মানে এসি কি হবে? -200 জুল। এগুলো সব জুল। তাহলে বলো তো ওএসি পাথে টোটাল -200, হ্যাঁ। ওবিসি পাথে টোটাল -200। বুঝতে পারছো? বলো বুঝতে হুম। পারছো? এই দুটো সেম বেরিয়েছে। হ্যাঁ এইবার শোনো ওসি পাথ, এইটা ও থেকে সি, বলতো এটা 5√2 না ভ্যালু? হ্যাঁ। এবার বলো তো এমজি কি এই ডিরেকশন বরাবর কাজ করছে? -40। এবার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা, এই ডিরেকশন। এইটা হচ্ছে ফোর্স যার ভ্যালু 40, -40 কারণ এটা নিচের দিকে নিয়েছি বলে। এই অ্যাঙ্গেলটা 45, হুম। এই অ্যাঙ্গেলটা 90। হুম। তাহলে বলো তো ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? বলো। 135 তাহলে বলো তো ওয়ার্ক ডান অ্যালং ওসি কি হবে? ফোর্স হুম। ইনটু ডিসপ্লেসমেন্ট হুম। ইনটু cos অফ 135। হ্যাঁ। এবার cos অফ 135 ভ্যালু হয় -1/√2। হুম। এটা ক্যালকুলেট করে দেখো -200 জুল আসছে। আসছে? বলো -200 জুল আসছে। হ্যাঁ। তাহলে বলো তো তিনটে কেসেই আমার -200 জুল এসছে। হ্যাঁ। তাহলে তিনটে কেসের যে ওয়ার্ক ডান সেটা পাথ ডিপেন্ডেন্ট না পাথ ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। এই প্রবলেমটা দেখো এবং চোখ বন্ধ করে তোমরা বলে দিতে পারবে এটা নন কনজারভেটিভ কি কনজারভেটিভ। নন কনজারভেটিভ। কেন? আই এর সাথে ওয়াই আছে, আয়ের সাথে হয় জে এর সাথে এক্সাক্টলি। গুড। যদি এটা নন কনজারভেটিভ হয় তাহলে বলো তো তিনটে পাথে আমার ওয়ার্ক ডান কি সেম হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট। চেক করে দেখো তো, চেক করে দেখো। তিনটে পাথে আমাকে আলাদা আলাদা করে চেক করতে হবে। আচ্ছা আমি করছি, প্রবলেমটা তোমরা পারবে না হয়তো, আমি করছি। দেখো, হ্যালো সবাই দেখো, এভরিবডি। প্রথমে ও এসি করি, ও এসি। এবার ও এসি তে আমি ভাগ করে নিই ও এ প্লাস এসি। কি দেখো, ও এ প্লাস এসি। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। এবার দেখো ও এ বলতো কোন অ্যাক্সিস বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে আমার ডিএক্স আসবে না? হ্যাঁ। তাহলে আমি বলতো আমি ও এ তে লিখতে পারি ইন্টিগ্রেশন ফোর্স, ফোর্স কত? 2yi প্লাস এক্স স্কোয়ার জে, কি তাই না? এইটা ডট ডিএক্স আই ক্যাপ না? তাহলে এইটা করলে কি আসে বলতো? ইন্টিগ্রেশন 2y dy। হ্যাঁ 2y dx। হ্যাঁ। আসছে? বলো আসছে? হ্যাঁ। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। y = 0। রাইট। এইবার বলো, এক্ষুনি আমি আগে বললাম না যে আমার যদি y এর সাথে dx এর কিছু থাকে, দেখো y এর সাথে dx এর কোনো রিলেশন থাকে, এই যে এইটা নন কনজারভেটিভে, এই যে, তাহলে আমার y এর সাথে x এর কোনো একটা রিলেশন দরকার কি দরকার না? বলো। এবার বলো তো আমার যদি ও এ পাথের কথা বলি, ও এ পাথ, ও এ পাথ, তাহলে বলো তো ও এ পাথে, ও এ পাথের ইকুয়েশন কি হবে? y = 0 না? কি y = 0 না? তাহলে বলো তো এখানে যদি আমি 0 বসাই তাহলে এটা 0 চলে আসছে। দেখো
জিরো বসালে জিরো চলে আসছে। হ্যালো, হ্যাঁ। আচ্ছা, এই তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ এবার এসি পাথের জন্য, এসি পাথের জন্য কি হবে বলো? ইন্টিগ্রেশন এফ ডট ডিওয়াই জে ক্যাপ হবে না এসি পাথের জন্য? দেখো, হ্যাঁ। এটাকে ক্যালকুলেট করলে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ওয়াই হবে। সরি, ভুল বললাম, এক্স স্কোয়ার ডিওয়াই হবে। দেখো, হ্যাঁ। তুমি হ্যাঁ এই এফ এর ভ্যালু বসিয়ে দিয়ে করো, হবে হবে হবে। আচ্ছা, এইবার এইটা এসি পাথের জন্য করছি। দেখো, এ থেকে সি পাথের জন্য, ঠিক? আচ্ছা বলো তো, এ থেকে সি পাথে, এ থেকে সি পাথে আমাকে কি বলে, এ থেকে সি পাথে আমাকে এই ওয়াই আর এক্স এর একটা রিলেশন লাগবে কি লাগবে না? লাগবে। আচ্ছা, যদি সেইটা লাগে তাহলে বলো তো, ওয়াই ইকুয়াল এক্স ইকুয়াল টু 5, এটা কার রিলেশন? এসি। এই এই- এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন না? দেখো, এক্স ইকুয়াল টু 5 কি, তাই না? হ্যাঁ। বুঝতে পারছো? তাহলে বলতো আমি এখানে এক্স ইকুয়াল টু 5 বসিয়ে দিলে আমি বাইরে বার করে নিয়ে আসতে পারি ইন্টিগ্রেশন ডিওয়াই। হ্যাঁ এবার বলো তো, এখানে কি ভেরিয়েবল? ওয়াই, বা ওয়াই ভেরিয়েবল। হ্যাঁ। তাহলে বলো তো, ওয়াই কোথা থেকে কোথায় হবে? এ থেকে যদি সি তে যাই, এ তে ওয়াই এর ভ্যালু কত? বলো, এ তে ওয়াই এর ভ্যালু কত? 0। কি, Five. এ তে ওয়াই এর ভ্যালু 0 না? হ্যাঁ। আর বলো সি তে, Five. তাহলে এটা কত আসছে? 125 আসছে প্লাস। তার মানে আমি বুঝতে পারলে যে কি করে আমি এই নন কনজারভেটিভ গুলোকে ক্যালকুলেট করছি, কারণ সেখানে আমার পাথের ইকুয়েশনটা দরকার হচ্ছে, সেখানে আমার পাথের ইকুয়েশনটা দরকার হচ্ছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওএসি আমরা পেয়ে গেলাম। তোমরা ওবিসি আমাকে ক্যালকুলেট করে বলো তো কত আসছে? ওবিসি আমাকে ক্যালকুলেট করে বলো তো কত আসছে? হ্যাঁ, কত বলো? আমি শুনতে পেলাম না। 55. ওবিসি, ওবিসি ডিয়ার, ওবিসি পাত আর ওসি পাত এই দুটো করতে হবে। সেম ভাবে বলো তো, ও বি সি পাথে যখন আমি ও থেকে বি তে যাব, হ্যালো, ও থেকে বি তে যাব, মন দিয়ে শোনো, ও থেকে বি তে যাব, তখন দেখো ওবি প্লাস বিসি। তাহলে বলো তো, ও থেকে বি তে যখন যাব তখন আমি কি লিখবো? এফ ডট ডিওয়াই জে ক্যাপ। হ্যাঁ আর বিসি তে কি লিখবো? এফ ডট ডিএক্স আই ক্যাপ। কেন? আরে, ওবি মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আর বিসি মানে এক্স অ্যাক্সিস বরাবর। তোমরা আমার কথা বুঝতে পারলে? এইটা করলে কি আসে বলো তো? এক্স স্কোয়ার ডিওয়াই। আর এইটা করলে কি আসে? 2y dx আসে। দেখো তো, এইবার যদি আমি ওবি বরাবর করি, তাহলে ওবি বরাবরে আমার এই ইকুয়েশনটা যদি আসে, তাহলে আমার এখানে কি লাগবে? ওবি পাথের ইকুয়েশন লাগবে না? কি, ওবি পাথের ইকুয়েশন লাগবে না? এবার বলো তো, ওবি পাথের ইকুয়েশন কি? x ইকুয়াল টু 0 না? আরে, ওবি পাথের ইকুয়েশন কি? x ইকুয়াল টু 0 না? স্ট্রেট লাইনের কনসেপ্ট। তাহলে বলো তো, এইটার ভ্যালু কত? 0। বলো, এইটার ভ্যালু 0। হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এবার এইটায় চলে এসো। এটা বিসি পাথ। বলো তো, বিসি পাথ মানে এইটা না? বিসি পাথের ইকুয়েশন কি? y ইকুয়াল টু 5 না? তাহলে এখানে তুমি y ইকুয়াল টু 5 যদি বসিয়ে দাও, তার মানে 10 বাইরে নিয়ে এসছো, ইন্টিগ্রেশন dx। এবার বলতো, ইন্টিগ্রেশন dx এর লিমিট কোথা থেকে কোথায়? 0 থেকে 5। Five. তাহলে এটা কি টোটাল 50 জুল হচ্ছে? কি বুঝতে পারছো? হ্যাঁ। এবার বিউটিটা হচ্ছে ওসি পাথে। ওসি পাথটা কোন কোন অ্যাক্সিস বরাবর বলতো? ওসি পাথটা মানে, ওসি পাথটা কোন প্লেন বরাবর? মানে এক্স ওয়াই দুটো প্লেন বরাবরই না? তাহলে হ্যাঁ। এই প্লেনে বলতো আমার ডিএস কি হবে? দুটোই থাকবে না? ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ দুটোই থাকবে না? হ্যাঁ। তাহলে তাই করো। ওসি পাথে আমার
ওসি পাথে আমার কি থাকবে 2yi ক্যাপ প্লাস এক্স স্কোয়ার জে ক্যাপ ডট gxi ক্যাপ প্লাস dy জে ক্যাপ। দেখো এইটা, হ্যালো 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 হ্যালো, দেখো এইটা হ্যাঁ। এইটা এবার এটাকে যদি তুমি ক্যালকুলেট করো কি হয় dy dx প্লাস এক্স স্কোয়ার dy আসে, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন আসে। হ্যাঁ। আচ্ছা এবার বলো এইটা যদি 5 আর 5 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ। যদি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলে এই পাথটার ইকুয়েশন কি y ইকুয়াল টু x। হ্যাঁ। তাহলে এইখানে যদি আমি y এর জায়গায় x বসিয়ে দিই তাহলে লিখবো 2x dx ইন্টিগ্রেশন, আর এইখানে যদি y বসিয়ে দিই y স্কোয়ার dy ইন্টিগ্রেশন লিখবো। হ্যাঁ। এবার বলো তো x এ ভেরিয়েবল কোথা থেকে কোথায় 0 থেকে 5, Zero. y এ ভেরিয়েবল কোথায় 0 থেকে 5, ক্যালকুলেট করলে এইটা আসে। হ্যাঁ। বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো? হ্যাঁ। তিনটে পাথে তিনটে ডিফারেন্ট আমার কি বলে তিনটে পাথে তিনটে ডিফারেন্ট কি এসছে বলো, তিনটে পাথে তিনটে ডিফারেন্ট ওয়ার্ক ডান এসেছে, তাহলে সেটা নন কনজারভেটিভ। আর নন কনজারভেটিভ তুমি অলরেডি এটা বুক দেখেই বলে দিয়েছিলে। আমাদের ইও স্যাটিসফাই হলো ডেটা হ্যাঁ। দিয়ে, বলো ডেটা দিয়ে স্যাটিসফাই হলো। হ্যাঁ। শাবাশ, ভেরি গুড। দেখো ডেটা দিয়ে যদি স্যাটিসফাই হয় তাহলে এইবার আমরা নেক্সট কনসেপ্টে চলে যাচ্ছি। ভেবে দেখো এই ওয়ার্ক পাওয়ার এনার্জি কি বলে কনজারভেটিভ আর নন কনজারভেটিভ ফোর্স থেকে যেটুকু বলা হয়েছে সেইটুকুই এনাফ, যেটুকু বলা হয়েছে সেইটুকুই এনাফ। ওকে আচ্ছা এবারে হেডিং দাও এনার্জি। হেডিং দাও এনার্জি। দেখো আচ্ছা দাঁড়াও, এইখানে না কয়েকটা কথা আমার বলার আছে, কিন্তু সেই কথাগুলো আমি আর ইয়ে করতে চাই না, আমি একবারে এখান থেকেই নিয়ে চলে আসি। দাঁড়া, ওই ডেফিনেশন টাইপের। ডেফিনেশন টাইপের আমি আর একবার করে লেখাচ্ছি না, একই জিনিস। আচ্ছা কি বলছি শোনো, আগে ডেফিনেশন কি বা কি লিখেছি সেটা ভুলে যাও, যেটা বলছি সেটা বোঝাই আগে। দেখো এনার্জি মানে হচ্ছে, ভেবে দেখো, ক্যাপাসিটি অফ আ বডি টু ডু ওয়ার্ক। মানে আমাদের মধ্যে যদি এনার্জি না থাকে তাহলে কি আমরা কোনো কাজ করার কোনো এন্থু পাই বলো, পাই না। কি বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। তাহলে ভেবে দেখো আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠলে একদম ফ্রেশ থাকি, ফ্রেশ এনার্জিতে থাকি, তার মানে সারা দিন কাজ করার পর আমাদের এক্সজশন হয়, আমাদের এনার্জিটা যেটা আমরা গেইন করেছিলাম ঘুমিয়ে সেটা আমরা এক্সজস্ট করে দিচ্ছি না। তার মানে বলতো সেই এনার্জিটা কিসে কাজ মানে কিসে লাগছে, সেই এনার্জিটা বেসিক্যালি ওয়ার্ক ডান করতে লাগছে না। হ্যালো, হ্যাঁ। রাইট। তাহলে বলতো এনার্জির ডেফিনেশনে কি আমি বলতে পারি ক্যাপাসিটি অফ এ বডি টু ডু ওয়ার্ক। কি বললাম? ক্যাপাসিটি অফ এ বডি টু ডু ওয়ার্ক। হ্যালো, হ্যাঁ। আচ্ছা নেক্সট যেটা বলবো শুনবে, সেটা হচ্ছে এই যে
ক্যাপাসিটি অফ এ বডি টু ডু ওয়ার্ক দ্যাট ইজ এনার্জি। এবার এই এনার্জিটা অনেক রকম হয়, কিরকম? হিট এনার্জি, ওয়েভ এনার্জি, লাইট এনার্জি, সাউন্ড এনার্জি, এইরকম প্রচুর এনার্জি হয়, প্রচুর টাইপের। এই ধরনের এনার্জি তোমরা ছোটবেলায় পড়ে এসছো। কিন্তু আমরা এই মেকানিক্সে মেইনলি দুটো এনার্জি নিয়ে কথা বলবো, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জিটা কি? একটা বডি যদি মোশনে থাকে, সেই মোশনে থাকার জন্য ওই বডিটার মধ্যে যে এনার্জিটা স্টোরড হয় সেইটাকে বলে কাইনেটিক এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জিটা কি? পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে একটা বডি তার কনফিগারেশন এবং পজিশনের জন্য যে এনার্জিটা গেইন করে তাকে বলে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি ডেফিনেশনে আমি আবার যাব, তার আগে এইটুকু বলে নিই, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তার মানে একটা বডি যদি মোশনে থাকে, কি বললাম, একটা বডি যদি মোশনে থাকে, তাহলে ভেবে দেখো সেই মোশনে থাকার জন্য ওই বডিটা যে, দেখো একটা বডি যদি মোশনে থাকে, সেই বডিটা মোশনে থাকার জন্য যে এনার্জিটা পায় সেই এনার্জিটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি। বুঝতে পারলাম? হ্যালো, হ্যাঁ। এবার সেই কাইনেটিক এনার্জির ভ্যালু হয় হাফ এম ভি স্কোয়ার। এবার বলো এমটা কি? মাস। মাসটা ফ্রেম ডিপেন্ডেন্ট নয়, মাসটা ফ্রেম ডিপেন্ডেন্ট নয়, কিন্তু ভেলোসিটিটা ফ্রেম ডিপেন্ডেন্ট। যেহেতু ভেলোসিটিটা ফ্রেম ডিপেন্ডেন্ট, সেই হেতু দেখো, সেই হেতু আমার কাইনেটিক এনার্জিটাও ফ্রেম ডিপেন্ডেন্ট। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। বলো তো ভেলোসিটিটা কেন ফ্রেম ডিপেন্ডেন্ট? আরে ভাই, আমরা রিলেটিভ ভেলোসিটি পড়েছিলাম না? হ্যাঁ। তাহলে রিলেটিভ ভেলোসিটি ভি এভি পড়েছিলাম না? হ্যাঁ, তাহলে সেটা কি ফ্রেম ডিপেন্ডেন্ট না ফ্রেম ডিপেন্ডেন্ট নয়? frame dependent। একদম ডিয়ার। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কি হলো? আচ্ছা, এত রাত্রে ঘুমোনি কেন তোমরা? ওরা ঘুমোয়নি? কি করছে? আচ্ছা আচ্ছা, এইবার একটা জিনিস শোনো, সেটা হচ্ছে বলো তো মোমেন্টাম মানে কি? মোমেন্টাম হ্যাঁ, সেটা বলেছি। বলো। মোমেন্টাম মানে হচ্ছে মেজার অফ মোশন, বলেছিলাম এম ইন্টু ভি। হ্যাঁ। তাহলে বলো তো মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জির মধ্যে কি রিলেশন? কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। হ্যাঁ। একদম বেসিক ইকুয়েশন। তাহলে আমি এতক্ষণ ধরে তোমাদের যা বকবক করলাম তার মেইন জিনিসটাই হচ্ছে কাইনেটিক এনার্জি হচ্ছে এনার্জি possessed by a body due to its motion, অথবা is a work done that a body can do by virtue of its motion। একটা বডি মোশনে থাকার জন্য যে ওয়ার্ক ডানটা করে সেটাই তার কাইনেটিক এনার্জি। আগে বলো কাইনেটিক এনার্জি নিয়ে এইটুকু কি ক্লিয়ার? বেসিক্যালি কাইনেটিক এনার্জিটা হ্যাঁ। মেকানিক্যাল এনার্জির একটা পার্ট। সেই মেকানিক্যাল এনার্জিতে দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি একটা বডির মোশনের জন্য গেইন করে, আর পোটেনশিয়াল এনার্জি একটা বডির কনফিগারেশন আর পজিশন, সেটা পরে আসবো। তাহলে কাইনেটিক এনার্জি আমরা বলতে পারি হাফ এম ভি স্কোয়ার। ঠিক? দেখো দেখো দেখো, বলো যদি এই ঘটনাটা ঘটে, তাহলে তোমরা আমাকে এই কোয়েশ্চেনটা করে দিতে পারবে? তোমার সামনে যে কোয়েশ্চেনটা বলেছে, the kinetic energy of a body is increased by 21%. What is the percentage increase in the magnitude of linear momentum of the body? কি বললাম? the kinetic energy of a body is increased by 21%. What is the percentage increase in the magnitude of linear momentum of the body? দেখো আমি দুটো সিনারিও ইয়ে করছি, দেখো একটা হচ্ছে ইনিশিয়াল আর একটা হচ্ছে ফাইনাল। প্রথমটায় ভিআই, তারপর সেখানে কেআই, সেখানে একটা পিআই। ইনিশিয়াল ভেলোসিটি, কাইনেটিক এনার্জি, মোমেন্টাম। তাহলে এটা কি হবে? ভিএফ, কেএফ, পিএফ। হবে কি হবে না? এবার বলো তো কেআই মানে পিআই স্কোয়ার বাই 2m। বলো তো কেএফ মানে কি? বলো কেএফ মানে পিএফ স্কোয়ার বাই 2m, রাইট? আচ্ছা, এবার কি বলেছে দেখো, কাইনেটিক এনার্জি অফ এ বডি ইজ ইনক্রিজ বাই 21%। তার মানে কেএফ মানে হচ্ছে 121/100 ইনটু কেএফ, সরি কেআই। হ্যাঁ। আর আমাকে কি বার করতে বলেছে? পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য ম্যাগনিটিউড অফ লিনিয়ার মোমেন্টাম। আমাকে এইটা বার করতে বলেছে, পিএফ মাইনাস পিআই ডিভাইডেড বাই পিআই ইনটু 100। এইটা বার করতে বলেছে, বলো। ওকে, এবার গেম ওভার। দেখো তুমি এইটাকে আর এইটাকে ডিভাইড করে দাও, দেখো এইটাকে আর এইটাকে, তাহলে তুমি এইটা পাবে কে এফ ডিভাইডেড বাই কে আই ইকুয়াল টু পি, সরি
এফ ডিভাইডেড বাই পি আই এর রুট হবে? হ্যাঁ। বলো। আবার এইটা তো গিভেন, তাহলে এই গিভেন থেকে আমি বলতে পারি এইটা ইকুয়াল টু 121/100 which is nothing but root 11/10। তার মানে আমি বলতে পারি pf by pi equal to 11/10। বলতে পারি? হ্যাঁ। এটাই চলে এসো। এটাই চলে এসো। pf by pi মানে 1, না সরি, pf by pi মাইনাস 1 ইন্টু 100, এইটা মানে 11/10 মাইনাস 1 ইন্টু 100। দেখো তো 10% আসছে কিনা। হ্যাঁ। আসছে মাই ডিয়ার? হ্যালো, আসছে? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ। ওকে ওকে, আচ্ছা আচ্ছা। এইবারে আমরা এই তোমার ফিজিক্সের কতগুলো ল পড়তে যাব। ওকে, অ্যাকচুয়ালি ল বলবো না, এগুলো সব থিওরেম, মানে ল গুলো থেকে ডিরাইভ করা হয়েছে। সেই থিওরেম গুলো বা ল গুলো আমাদেরকে কি হেল্প করবে জানো? আমাদের হেল্প করবে মেকানিক্সের প্রবলেম গুলো ইজিলি সলভ করাতে। কিরকম? ভেবে দেখো, আমরা যখন নিউটনস ল করেছি সেখানে যদি কোনো ভেরিয়েবল কোনো কিছু থাকে সেখানে আমাদের ক্যালকুলাস লাগে না? দেখো, ভেরিয়েবল যদি কিছু থাকে সেখানে ক্যালকুলাস লাগে না? তো সেই ক্যালকুলাস দিয়ে করতে গেলে আমাদের ডেফিনেটলি একটা প্রবলেম হয়তো হয়তো এটা তো স্বাভাবিকই, বিকজ ক্যালকুলাস দিয়ে করতে গেলে আমাদের ক্যালকুলেশনে একটু ডিফিকাল্টি চলে আসে। তো সেই ক্যালকুলাস বা ইন্টারমিডিয়েট সেই স্টেপগুলোকে অ্যাভয়েড করা যায় কয়েকটা ল দিয়ে, কয়েকটা থিওরেম দিয়ে। এগুলো কিন্তু ল নয়, এগুলো থিওরেম, যেগুলো ল থেকে ডিরাইভ করা হয়। ঠিক, যেগুলো ল থেকে ডিরাইভ করা হয়। তো তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিওরেমের নাম হচ্ছে ক্লাসিক্যাল ওয়ার্ক এনার্জি থিওরেম। হেডিং দাও, ক্লাসিক্যাল ওয়ার্ক এনার্জি থিওরেম। আচ্ছা, ক্লাসিক্যালটা হাটিয়ে দাও, শুধু ওয়ার্ক এনার্জি থিওরেম বললেই হবে। এবার দেখো, এই ওয়ার্ক এনার্জি থিওরেমটা না তোমরা অলরেডি জানো। কি বললাম? তোমরা অলরেডি জানো, কিন্তু তোমাদেরকে কেউ বলে দেয়নি যে তোমরা এটা জানো। কি বললাম? ওয়ার্ক এনার্জি থিওরেমটা তোমরা অলরেডি জানো, কিন্তু তোমাদেরকে কেউ বলে দেয়নি যে তোমরা এটা জানো। রাইট? আচ্ছা, তোমরা যে জানো সেটা আমি একটু পরে আসছি। তোমরা জানো সেটা পরে আসছি, আগে আমি এর প্রুফটা আগে পড়িয়ে নিই। দেখো, ধরো এখানে একটা মাস আছে, এই মাসে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করা শুরু করেছি, আর মাসটার অলরেডি একটা ইউ ভেলোসিটি ছিল। কি বললাম? এই মাসটার একটা অলরেডি ইউ ভেলোসিটি ছিল, আর আমি এই ফোর্সটা অ্যাপ্লাই করে যাচ্ছি। যদি অ্যাপ্লাই করে যাই তাহলে এর মধ্যে একটা অ্যাক্সেলারেশন গ্রো করবে কি করবে না? করবে। হ্যাঁ। এবং বুঝতে পারছো, ও একটা অ্যাক্সেলারেশন গ্রো করবে কি করবে না? করবে। এবং ও কিছুটা ডিস্টেন্সে গিয়ে, দেখো কিছুটা ডিস্টেন্সে গিয়ে ও ভি ভেলোসিটি গেইন করবে। কি বললাম? ভি ভেলোসিটি গেইন করবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো। আচ্ছা, আমি যদি বলি এইখান থেকে এইটুকু টোটাল তোমার ডিস্টেন্স হচ্ছে ডেল্টা আর। দেখো, এই টোটাল ডিস্টেন্স হচ্ছে ডেল্টা আর। তাহলে বলো তো, এই যে ওয়ার্ক ডান যেটা, এই এফটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই এফ, এই ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত? ওয়ার্ক ডান বাই দিস ফোর্স, এফ ইন্টু ডেল্টা আর, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। কি তাই না? হ্যালো, বলো। এই ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্ট, ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত? হলো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। কি তাই না? আচ্ছা, এবার আমি কি করছি শোনো। ও ডেফিনেটলি এই ইউ থেকে ভি যে ভেলোসিটিতে পৌঁছবে, তার মানে ইন্টারমিডিয়েট কোনো একটা জায়গায় আসবে। ধরলাম আমি সেটা এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, তাই না? তখন এখানে ফোর্স কাজ করেছে এফ। তারপরে সেই ফোর্সের জন্য ও ডিএক্স ডিস্টেন্স কি হবে বলো? ডিএক্স ডিস্টেন্স কি হবে বলো? বলো। এগিয়ে যাবে। তাহলে বলো তো, এই ছোট্ট ডিএক্স এর জন্য ডি ওয়ার্ক ডান কত? এফ ইন্টু ডিএক্স। তার মানে টোটাল ওয়ার্ক ডান যেটা
সেটা ওয়ার্ক ডান বাই এফ ইকুয়াল টু এই ইন্টিগ্রেশনটা না, যেটাই এফ ইন্টু ডেল্টা আর না। দেখো বুঝতে পারছো? হ্যাঁ। এবার এখানেও ইন্টিগ্রেশন হবে, হবে কি হবে না বলো? আচ্ছা বলো তো, এই এফ ফোর্সটা দেওয়ার জন্য এই বডিটার একটা অ্যাক্সেলারেশন হবে, হুম ভ্যালু কত হবে বলো, ভ্যালু কত হবে? এফ ইকুয়াল টু এম ইন্টু এ। হ্যাঁ। আচ্ছা এবার বলো তো এ মানে কি? এফ বাই এফ। ডিভি বাই ডিটি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই না? এবার তাহলে মানে এখানে আমি লিখছি দেখো, এফ এর জায়গায় ইন্টিগ্রেশন এম ডিভি বাই ডিটি ইন্টু ডিএক্স। হ্যাঁ। এবার দেখো তো, আমি এই ডিটিটা ডিএক্স এর তলায় নিয়ে যাচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন এম ডিভি, পরের লাইনে লিখছি, এমটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ডিভি, এইটা মিলে কি হয় বলতো, ডিএক্স বাই ডিটিটা ভি না? ভি। এবার বলতো এই পার্টিকেলটা যেখান মানে এই পজিশন যেখান থেকে ফোর্সটা অ্যাপ্লাই হওয়া শুরু হয়েছিল আর এই অবধি ভেলোসিটি ইউ থেকে ভি হয়েছে, ইউ থেকে ভি হয়েছে? হ্যালো, হয়েছে কি হয়নি? না আচ্ছা এবার বলতো, এই যখন এই ইনিশিয়াল পজিশনে ছিল আর এইটাকে যদি আমি ফাইনাল পজিশন বলি, ইনিশিয়াল পজিশনে ভেলোসিটি ইউ, ফাইনাল পজিশনে ভেলোসিটি ভি, তাহলে ইনিশিয়াল পজিশনে কে আই কত? হাফ এম ভি স্কোয়ার। আর ফাইনাল পজিশনে কে এফ, বলতো কে আই কত? হাফ এম ইউ স্কোয়ার, তাই তো? হ্যালো, হ্যাঁ। এবার এইটা তোমরা ইন্টিগ্রেট করে দেখো তো এটা আসে কিনা। হ্যাঁ। আচ্ছা এইটা কি? ওয়ার্ক ডান বাই ফোর্স। হ্যাঁ। এখানে একটাই ফোর্স আছে না, একটাই ফোর্স, হ্যাঁ। তার মানে ওয়ার্ক ডান একটা ফোর্সের জন্য ক্যালকুলেট হবে। হুম এটা কি? এফ। এটা কি? কে আই। AI। তার মানে বলতো ফাইনাল, ফাইনাল মাইনাস ইনিশিয়ালটাকে আমরা বলতে পারি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, হ্যাঁ, ডেল্টা কে। তাহলে বলতো ওয়ার্ক ডান ইকুয়াল টু ডেল্টা কে, এটা কি আমরা বলতে পারি? হ্যাঁ। মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। হ্যাঁ। মনে থাকবে? হ্যালো, মনে থাকবে? হ্যাঁ। হ্যাঁ। ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আচ্ছা এবার এখানে তো আমরা একটা ফোর্সেরই ওয়ার্ক ডান করেছি, তাই না? দেখো এখানে তো আমরা একটা ফোর্সেরই হ্যাঁ। ওয়ার্ক ডান করেছি, তাই না? আচ্ছা এখানে কিন্তু আমরা আরো অনেক ফোর্সের ওয়ার্ক ডান করতে পারতাম, সেগুলো নিয়ে আমি পরে ডিটেলে পরে ডিসকাস করব, সেগুলো নিয়ে আমি পরে ডিটেলে ডিসকাস করব। বুঝতে পারলাম? হ্যালো। হ্যাঁ। এবার তোমাদের আমি বললাম না এইটা তোমরা অলরেডি জানতে, কিন্তু তোমাদের কেউ বলে দেয়নি। দেখো আমি শেখাচ্ছি। তোমরা কি এইটা জানতে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা জানতে? এই জানতে না এটা কাইনেমেটিক্সের ইকুয়েশন? আচ্ছা যেখানে এ কনস্ট্যান্ট ছিল না, ছিল তো? আচ্ছা এ কনস্ট্যান্ট মানে এফ কনস্ট্যান্ট না? হ্যাঁ। দেখো তো এখানে আমরা যে ফোর্সটা দিয়েছি সেটা কনস্ট্যান্ট না? আরে ভাই এখানেও ফোর্স এফ, এখানেও ফোর্স এফ, এই পজিশনেও ফোর্স এফ, তাই না? তাই তো? হ্যাঁ। আচ্ছা এবার আমি কি করছি শোনো, আমি এই দিকে হাফ এম দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে বলো তো এইটা কি? কে এফ। আচ্ছা এইটার সাথে যদি এইটা যোগ হয়ে যায় তাহলে সেটা হয় কে আই AI। প্লাস 2 ইন্টু এ ইন্টু এস ইন্টু হাফ ইন্টু এম হচ্ছে 2 2 কেটে গেল। বলো তো এম ইন্টু এটা কি? ফোর্স। ফোর্স। তার মানে এম ইন্টু এ ইন্টু এস, এইটা মানে, ওয়ার্ক তার মানে এইটা মানে ফোর্স ইন্টু এস মানে ডিসপ্লেসমেন্ট, ডান। তার মানে এটা কি ওয়ার্ক ডান? ওয়ার্ক ডান। তাহলে দেখো তো ওয়ার্ক ডান ইকুয়াল টু কেএফ মাইনাস কেআই হচ্ছে, কেআই হচ্ছে কিনা? হ্যাঁ। হ্যাঁ বুঝতে পারলাম? হ্যালো, তার মানে এইটা তোমরা অলরেডি জানতে, কিন্তু তোমাদের বলে দেয়নি কেউ জানতে। আজকে জানলে তো? হ্যাঁ, এরকম অনেক কিছুই আছে তোমরা জানো কিন্তু তোমাদের কেউ বলে দিচ্ছে না। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ। ওকে ফাইন। আচ্ছা তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেমটা আমরা করলাম, এই থিওরেম দিয়ে প্রচুর প্রবলেম করাবো, সেখান থেকে আমরা এইটা বুঝতে পারবো যে আমাদের ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে অনেক প্রবলেম কত 1 লাইন 2 লাইনে হয়ে যাবে, 1 লাইন 2 লাইনে হয়ে যাবে। আচ্ছা আজকের একটা লাস্ট প্রবলেম করাবো, 19 নাম্বার প্রবলেম।
করো দেখি প্রবলেমটা, একটু পড়ো। আচ্ছা, এক্স ইকুয়াল টু 0 তে ভেলোসিটি কত বলেছে? 4। তাহলে বলো তো কে আই কত? হাফ এম ভি স্কোয়ার যদি হয় তাহলে কি এটা কি 16 আসছে? হ্যাঁ। বলো হাফ এম ভি স্কোয়ার যদি হয় তাহলে এটা কি 16 জুল আসছে? হ্যাঁ। এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের একটা কার্ভ দিয়ে দিয়েছে। হ্যাঁ। এর এরিয়া কি ডিনোট করে? ওয়ার্ক ডান। তাহলে বলো তো এইখান থেকে এইটুকুর এরিয়া কি +2 জুল, এইখান থেকে এরিয়ার এইটুকুর এরিয়া -2 জুল। হ্যালো, হ্যাঁ। বলো তো এইখান থেকে এইটুকুর এরিয়া -4 জুল, মাইনাস আর এইখান থেকে এইটুকুর এরিয়া মাইনাস ঠিক। তার মানে কি আমরা গ্রাফ থেকে ওয়ার্ক এনার্জির ওয়ার্ক ডানটা পাবো কি পাবো না? এবার 1 নাম্বারটা দেখো, kf মাইনাস কে আই ইকুয়াল টু ওয়ার্ক ডান। এবার x ইকুয়াল টু 3 তে ওয়ার্ক ডান কত? এইখানে +2 -2 কেটে যাচ্ছে, এখানে -4, তার মানে -4। ইনিশিয়াল কত? -16। এটা kf না? হ্যালো, তাহলে kf কত হচ্ছে? 12 হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা বলেছে at হ্যাঁ। what x will the body have kinetic energy? 8। দেখো, kf ইকুয়াল টু 8, ki ইকুয়াল টু 16। তাহলে বলো তো ওয়ার্ক ডান কত হওয়ার কথা? -8 হওয়ার কথা। হ্যাঁ। এই যে এটা থেকে এটা মাইনাস করো, তাহলে বলো তো এইখান থেকে কোন পয়েন্টে আমার -8 হবে? 4 এ। তার মানে x ইকুয়াল টু 4 এ। বুঝতে পারছো? হ্যাঁ। হ্যালো, খুব ইজি প্রবলেম। দেখো x ইকুয়াল টু 4 এই তো আমার টোটাল এনার্জিটা, এইটা -4 আর এইটা -4, কি তাই না বলো? হ্যাঁ। যদি তোমাদের ডাউট থাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, যদি ডাউট না থাকে এবারে এই লাস্ট প্রবলেমটায় চলে এসো। সি বলেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অ্যাটেন্ড। আচ্ছা মন দিয়ে শোনো। স্টিল হ্যাঁ, স্টিল হবে শুনতে পেলাম না। 1 6 16 না, দেখো ফর্মুলা বলছে kf মাইনাস ki ইকুয়াল টু ওয়ার্ক ডান, কি তাই না? হ্যাঁ। কারণ বলতো এখান থেকে ওয়ার্ক ডান আমি লিখতে পারি kf মাইনাস 16। হ্যাঁ। এবার দেখো যদি kf টা বাড়ে তাহলে ওয়ার্ক ডানটাও বাড়বে না, কি তাই না? হ্যাঁ। তাহলে বলো তো উল্টো ভাবে ওয়ার্ক ডান বাড়লে kf বাড়বে? বলো ওয়ার্ক ডান বাড়লে kf বাড়বে? এবার বলো 0 থেকে 1 পর্যন্ত ওয়ার্ক ডান কত? +2। এবার বলো তো 0 থেকে 2 পর্যন্ত ওয়ার্ক ডান কত? 0। তার মানে বলো তো 0 থেকে 1 পর্যন্ত +2, তারপরে তুমি যতই যাও +2 এর থেকে কম হবে না? হ্যাঁ। তাহলে বলো তো ম্যাক্সিমাম ওয়ার্ক ডান কত? 2 জুল না? হ্যাঁ। ম্যাক্সিমাম 2 জুল না? হ্যাঁ। দেখো এরপরে তুমি যেখানেই যাও তাহলে টোটাল ওয়ার্ক ডানটা কমবে না, কারণ নেগেটিভ চলে আসবে। হ্যাঁ। তাহলে এইটা যদি 2 জুল হয় তাহলে kf ম্যাক্স কত হচ্ছে? 18 হচ্ছে। আগে বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। ফাইন, যদি আমরা বুঝতে পারি তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো।